বৃষ্টি থামার পরের মুহূর্ত, আকাশে কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার দেখাচ্ছে। গাছপালা ফিরে পেয়েছে তার সতেজতা। শীতল বাতাস শরীর ছুঁয়ে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। এই সময়ে হয়তো কোনো এক দম্পতি ভীষণ কাছাকাছি আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে ভরসায় কাঁধে মাথা ঠেকিয়ে ঝুম বৃষ্টির পরাজিত দৃশ্য দেখছে। করছে মনের চিঠি আদান প্রদান। হয়তোবা হচ্ছে কোনো এক গাছের মগডালে বসে নাম না জানা একজোড়া পাখির নব নব প্রেমের সূচনা। ক্ষণকাল পূর্বে তর্জন গর্জন করে বেশ আয়োজিতভাবেই ঝুম বৃষ্টি হলো। প্রকৃতি এখন বেশ শান্তরূপ ধারণ করেছে। ঝুল বারান্দায় দাঁড়িয়ে এক কাপ ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে মুহূর্তটি উপভোগ করলো তরি। হাতে এখনো চায়ের শূন্য কাপ ঝুলে আছে। পাশেই হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস বইয়ের নজর কাড়া মলাট উকি ঝুঁকি দিচ্ছে। বইটি অর্ধেক পড়া হয়েছে তরির। বৃষ্টি শেষে পরিচ্ছন্ন আকাশ, বই আর সে। ভীষণ রোমান্টিক আবহাওয়া। আকস্মিক এমন প্রেমময় পরিবেশে তারও বড্ড প্রেম প্রেম নেশা ছড়ল মনে। ঝোড়ো বাতাসেও যেন মিষ্টি ভালো লাগার গন্ধ, ঢেউ তোলা প্রেমের অনুভূতি। দিন দুনিয়া ভুলে তরি প্রেমে পড়তে চাইল। আকাশ পাতাল এক করা প্রেম, হৃদয় এফোর ওফোর করা প্রেম, দুঃখ দুঃখ প্রেম, কঠিন প্রেম, সব রকম প্রেম একবার করে ছুতে চাইল সে। যে প্রেম তার মাঝে সীমাবদ্ধ থাকবে। লুকোচুরি প্রেমের শিহরণ জাগবে মনে। পৃথিবীর কোনো মানুষ জানবে না তার নয়া প্রেমের গল্প, কেবল সে জানবে। দুরু দুরু বুক কাঁপবে, প্রেমের বিষণ্ণতায় মরিয়া হয়ে হাউমাউ করে কাঁদবে। হুট করেই ভীষণ ভালো লাগায় মুখ লুকিয়ে হাসবে। ওকিঝুঁকি দিয়ে দেখবে কেউ দেখেনি ভেবে বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ছাড়বে। তার প্রেম হবে জীবন মরণ প্রেম, লাল নীল রং বেরঙের প্রেম। অনুভূতি হবে সত্য প্রেমে পড়া কিশোরীর মতো। পাহাড় থেকে সমুদ্র, এই বিশাল আকাশ থাকবে তার তীব্র প্রেমের সাক্ষী। মানুষটি হবে তার কল্পিত পুরুষ। চোখ বুঝল তরি, কল্পনায় তার কল্পপুরুষকে আঁকার চেষ্টা করলো। মনের গোপন রং তুলিতে নিখুঁত এক চিত্র আঁকলো। বারবার চেষ্টা করেও মুখটি সে কিছুতেই আঁকতে পারছে না। ছবিটিতে কোনো মুখ বসাতে পারছে না, খাপ খাচ্ছে না। এবার ভীষণ মন খারাপ হলো তরির, কঠিন মন খারাপ। সে প্রেমে পড়তে চাইল, যেন তেন প্রেম নয়, উচ্ছল কিশোরীদের মতো প্রেম, ঘন আবেগের পসরা সাজানো প্রেম। অথচ এই সুখ সুখ মুহূর্তেও খুশি হতে পারল না তরি। সে সঠিক কল্পিত পুরুষের চেহারা নির্ণয় করতে পারল না। তার ভীষণ দুঃখ হলো। 23 বছরের জীবনে সে কঠিন আবেগী প্রেমে পড়তে চাইল। এমন টুপ করে ধূপধাপ প্রেমে পড়া যাওয়া এই বয়সের মেয়েদের মানায় না। তবুও সে প্রেমে পড়তে চাইল, কিন্তু সফলতাকে ছুঁতে পারছে না। এই কঠিন দুঃখে আজ আর ঘর থেকে বের হবে না তরি। বাড়ির ফটক দিয়ে প্রবেশ করলো এক চেনা পুরুষ। তরি ভুলে বসলো সব মন খারাপি। সবকিছু ভুলে টুলে তাকিয়ে রইল ফটক পেরিয়ে এগিয়ে যাওয়া মানুষটির দিকে। মাহমুদের শরীরে ফরমাল ড্রেস, কলেজ থেকেই ফিরছে বোধহয়। এলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। অল্প স্বল্প ঠান্ডা অনুভূত হলেও শটান হয়ে হেঁটে আসছে। কিছু না ভেবেই একবার উপরে তাকালো সে। তরি আরও একবার অপ্রস্তুত হলো। এমন একটা ভাব করার চেষ্টা করলো যেন সেও হুট করেই তাকিয়েছে। মাহমুদ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ব্যস্ত পায়ে সিঁড়ি মারালো। 3 তলা পৌঁছতেই মা দরজা খুলে দিলেন। বৈঠকখানায় হেসে গড়াগড়ি খাচ্ছে রমি। অরু নুডলস খাচ্ছিল বসে বসে। মিঠু নিজের খাবার শেষ করে অরুর পাশে বসলো। আদুরে আদুরে ভাব নিয়ে বলল, ভাইয়া, তোমার থেকে একটুখানি খাই। আজ মন ভালো ছিল অরুর। স্কুল থেকে ফেরার সময় ভাইয়া তার জন্য চকোলেট এনেছে, তাই একটুখানি নুডলস খাওয়ার পারমিশন দিল। মিঠু 2 চামচেই প্রায় বাটি শূন্য করে ফেলল। তা দেখে গগন বিদারী চিৎকার করলো অরু। টেবিল চেয়ার ছেড়ে ধূপ করেই শুয়ে পড়ল ফ্লোরে। হাউমাউ করে কান্না জুড়ে দিল। মা দৌড়ে আসলেন অরুর কাছে। অরুর পারমাণবিক বোমা হামলায় পড়েও পালানোর চেষ্টা করলো না মিঠু। দাঁত কেলিয়ে হাসলো। মা বকাঝকা করার পরও হাসছে। রামি ফট করেই বলে ফেলল, দাঁত বের করে কি প্রমাণ করতে চাইছিস? তুই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দিয়ে দাঁত ব্রাশ করিস? লজ্জা টজ্জা করছে না তোর? তরি ফিক করে হেসে ফেলল, বলল, ওর আবার লজ্জা আছে নাকি? গত বছর বর্ষাকালের কথা, রাস্তায় বড় সড় সমস্যায় পড়লো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও গিয়ে কাজ সারার উপায় নেই।
বৃষ্টির মধ্যে প্যান্ট ভিজিয়ে বাড়িতে এলো। কোনটা বৃষ্টির পানি আর কোনটা কি বোঝা গেল না। বাড়িতে এসেই তার হেসে গড়াগড়ি, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে তার অকাজের কথা শোনাচ্ছে। এমন ছেলে লজ্জা আছে বলে তোর মনে হয়? মিঠু মুখ ভেঙচি কেটে তরির উদ্দেশ্যে বলল। যাকে বলেছ সে কি তোমায় 2 টাকা দিয়েছে? বলা শেষ করার পরপরই পিঠে পড়ল মায়ের হাতে শক্ত থাপ্পড়। এক হাতে শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মিঠুকে কিছু নিয়ে শাসাচ্ছে তরি। ঝোড়ো হাওয়ায় অবাধ্য চুলগুলো বড্ড খামখেয়ালিপনা করছে, এলোমেলো হয়ে ছুটতে চাইছে এদিক সেদিক। একটুখানি বিরক্ত করার প্রয়াস। বিরক্ত হওয়ার কথা থাকলেও তরি বিরক্ত হচ্ছে না। এই মুহূর্তে এসে চোখ মুখ কঠিন করে আছে। মাহমুদ সিঁড়িতে দাঁড়িয়ে থেকেই লক্ষ্য করলো বেশ ক্ষেপে আছে মেয়েটা, ঠিক আহত পাখিনীর মতো। রেগে গেলে তার তেজি মুখটা লাল হয় কি? কাছে থাকলে হয়তো ব্যাপারটা স্পষ্ট হতো। তবুও মাহমুদ আন্দাজ করে নিল রেগে গেলে মেয়েটার গালে লাল আভা ছড়ায়। তখন তরিকে দেখতে কেমন লাগে সেটাও একবার কল্পনায় এঁকে নিল। মেয়েটার প্রতি তার কৌতূহলের একমাত্র কারণ তার ওই অশান্ত রূপ, ভয়ঙ্কর লজ্জায় পালিয়ে বেড়ানো। তরিকে সেই প্রথম রেগে যেতে দেখল। মেয়েটা যখনই তার সামনে পড়েছে তখনই পালিয়ে বেরিয়েছে, অপ্রস্তুত ভঙ্গিতে ঘুরে বেরিয়েছে। তার সামনে পড়লেই কেন মেয়েটাকে এমন অপ্রতিভ হতে হবে? মিঠুকে ধমকে উঠল তরি। আমার চোখের দিকে তাকা। এদিকে ওদিকে কি? মিঠু এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে সব বের করে দিচ্ছে। শরীরে এখনো স্কুলের সাদা ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝোলানো। রামি আগে সুচো পুছে কেটে পড়েছে। বাবাকে ছাড়া আর কাউকে ভয় পায় না মিঠু। গতকাল স্কুলে মারামারি করে এসেছে সে। সকাল সকাল ব্যাপারটা তরির কান পর্যন্ত গড়াতেই ভাইকে শাসন করতে চাইল। মিঠু কি ভয় পাওয়ার পাত্র? এদিক ওদিক তাকিয়ে তরির কথাগুলো তুচ্ছ করার চেষ্টায় নেমেছে। তরি যখন তাকে বকতে ব্যস্ত তখনই চোখ বুঝে কোপ মারল সে। মুহূর্তেই হাওয়া হয়ে গেল। ভৌ দৌড় দিয়ে তরির নাকের নিচ দিয়ে পালিয়ে গেল। রাগে নাকের পাটা ফুলে উঠল তরির। এই ছোট্ট ছেলেটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। মাহমুদ এগিয়ে এলো। কলেজ যাওয়ার জন্যই বেরিয়েছে। মাঝখানে তরি আর মিঠুকে দেখে থেমে যাওয়া। মাটিতে কারো কদম ফেলার মৃদু শব্দে পিছু ফিরল তরি। মাহমুদকে দেখে দৃষ্টি নিচু করে নিল, পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ দিল। আর তাকাবে না সে। বিব্রত হতে হতে সে ক্লান্ত। পরক্ষণেই টনক নড়ল তার। খেয়াল করে দেখলো তার শাড়ির সাথে মাহমুদের শার্টের রং মিলে যাচ্ছে। হুবহু না হলেও আংশিক মিলছে। নীল শার্ট পরেছে মাহমুদ। তরি নীল সাদার মিশ্রণে মায়ের তাঁতের শাড়ি পরে বেরিয়েছে। লেকচার শেষে বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরির প্ল্যান আছে তার। সেই সুবাদেই শাড়ি পরা। পরিস্থিতির সাথে তার কোনো কালের শত্রুতা ভেবে পেল না তরি। সে যা খেয়াল করেছে একই ব্যাপার। যদি মাহমুদও খেয়াল করে তখন ব্যাপারটা কতটা বিদঘুটে দেখাবে। লোকটি যদি ভেবে বসে তরি তাকে দেখে এমন সাজ সেজেছে, নীল সাদায় নিজেকে চড়িয়েছে, নিজেকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে অন্যদের কিছু না হলেও তরির যায় আসে। কেউ তাকে নিয়ে উল্টোপাল্টা ভাবলে তার ভয়াবহ মন খারাপ হয়। পুরো একদিন তার মন খারাপে কাটে। খাওয়া দাওয়া পড়াশোনা সব লাটে ওঠে। তরি ভীষণ দুর্বল মনের মানুষ। কেউ দুঃখ পাবে এমন কঠিন সে হতে পারে না। লোকের দুঃখেও তার কান্না ঠেলে আসে। এজন্য মিঠু তাকে বিদ্রুপ করে দিল দরদি বলে ডাকে। তরি যখন আকাশ পাতাল ভাবনায় ব্যস্ত, মাহমুদ তখন তার নারী নারী সত্তায় নজর বোলাতে মগ্ন। সদ্য ভূপৃষ্ঠে নেমে আসা এক টুকরো আকাশ তার সামনে। কাজল টানা চোখ, দুই ভ্রুয়ের মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর নয়, ডান ভ্রুয়ের পাশ ঘেঁষে যাওয়া কুচকুচে কালো তিল। দূর থেকে দেখলে মনে হবে আন্দাজে টিপ পড়ার মতো। মাহমুদ ভ্রু কুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। জড়তাহীন ঢিমের স্বরে বলল, কপালের তিলটা ঠিক মাঝ বরাবর হওয়া উচিত ছিল। তরি ভারী চমকালো। লোকটি যায়নি এখনো? দাঁড়িয়ে থেকে তাকে লক্ষ্য করছে। সর্বনাশ! এক্ষুনি না আবার শাড়ি টাড়ি নিয়ে কিছু বলে বসে। গেট পেরিয়ে রাস্তায় জড়সড় হয়ে দাঁড়ালো তরি। পাশেই মাহমুদ। দুইজনই গাড়ির খোঁজে দাঁড়িয়েছে। সিএনজি বা রিক্সা যে কোনো একটা হলেই চলল। মিনিট 5 পরই একটা রিক্সার দেখা মিলল। হাত উঁচু করে ইশারায় ডাকলো মাহমুদ। তরির উদ্দেশ্যে বলল, উঠুন।
অপ্রস্তুত চোখে তাকালো তরি। তার ভাবনা আকাশচুম্বী। সেদিন সিএনজি ছিল বলে দূরত্ব বজায় রেখে বসেছে, আজ তো তা সম্ভব নয়। মিলেমিশে বসতে হবে, একে অপরের শরীর ছুঁয়ে যাবে ভেবেই বুকের ভিতরটা ধুকপুক করে উঠল। আতঙ্ক ভর করলো মনে। শ্বাস আটকে রেখে অনিচ্ছাকৃত ঠোঁট প্রসারিত করলো। মৃদুস্বরে পড়ল, না ঠিক আছে, আপনি যান, আমি রিক্সা দেখছি। শান্ত চোখে এক পলক তাকালো মাহমুদ। তরির অস্বস্তি সে আগেই বুঝতে পেরেছে। সে কেন? যে কোনো মানুষ মেয়েটার জড়তায় পরিপূর্ণ মুখ দেখে বলে দিতে পারবে সে বিব্রত। মাহমুদ দৃষ্টি ঘুরিয়ে নিল, ভীষণ শীতল কণ্ঠে বলল, ভয় নেই তরি, রিক্সায় আপনি একা যাচ্ছেন, আমি যাচ্ছি না আপনার সাথে। তরি দৃষ্টি লুকানোর চেষ্টা করলো। সে তো মুখ ফুটে বলেনি তার সমস্যা হবে, তবে লোকটি কিভাবে বুঝলো? বিব্রত কণ্ঠে বলল, ভয় পাবো কেন? আচ্ছা, ভয় পাচ্ছেন না তাহলে? ভয় পাওয়ার কি আছে? আপনি কি বাঘ? ঠিক আছে, চলুন একসাথে যাই। বলে তাকালো মাহমুদ। আধার নামলো তরির চোখে মুখে, করুণ দেখালো তার চেহারা। মাহমুদ আলগোছে একটুখানি হাসলো বোধহয়, পরক্ষণেই অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমার একটা কাজ আছে, কাজ সেরে পরে গেলেও চলবে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরি। সব ভাবনা বাদ দিয়ে এক প্রকার পালিয়ে বাঁচতে উঠে পড়ল রিকশায়। মাহমুদের সাথে আর কথা বলার প্রয়োজন মনে করলো না। শ্বাস আটকে লোকটিকে পিছনে ফেলে এগিয়ে গেল। একটিবার পিছু ফিরল না, তবুও পিছন থেকে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, এত অশান্ত হলে চলবে তরি, শাড়িটা অন্তত সামলে রাখুন। তরি পাশ ফিরে তাকালো। একটুর জন্য শাড়ির আঁচল রিকশার চাকায় পেঁচাতে গিয়েও বেঁচে গিয়েছে। ঝট করেই আঁচল গুটিয়ে বসলো, তবুও পিছু ফিরল না। মাহমুদ আরেকটা রিকশা নিয়ে কলেজে পৌঁছলো। তরিকে আর বিব্রত করা উচিত হবে না ভেবেই এমন সিদ্ধান্ত নিল। তার কোনো কাজ ছিল না, এটুকু মিথ্যা সে অনায়াসে বলে ফেলল। এই কয়েক মিনিটে বেশ বিব্রত হয়েছে মেয়েটা। স্তব্ধ ঘরের নিরাপত্তায় ছেদ ঘটিয়ে দেয়াল ঘড়িটি ঢং ঢং শব্দ করে 9-এর ঘরে স্থির হলো। সময়টা রাত্রি 9টা। ঘরের সবগুলো আলো নেভানো, শুধু একটি মাত্র টেবিল ল্যাম্প চলছে। পাশেই অর্ধ খাওয়া চা কাপের তলায় পড়ে আছে। গভীর মনোযোগে বইয়ের মুখ গুজে আছে তরি। হুট করে ঘরের অন্য আলো জ্বলে ওঠায় মনোযোগে ব্যাঘাত ঘটল। মেজাজ খারাপ হলো তার, যাকে বলে প্রচন্ড রকম মেজাজ খারাপ। পড়ার সময় এমন ডিস্টার্ব তার কোনো কালেই পছন্দ নয়। পড়তে গেলে কারো বিন্দুমাত্র শব্দ সে সহ্য করতে পারে না। ঘরের প্রতিটি কোণে মিঠুর চোখ বুলানো শেষ। কোথাও ফোনের দেখা না পেয়ে বলল, তোমার ফোন কোথায় আপু? কঠিন দৃষ্টিতে তাকালো তরি। ফোঁস করে নাকের পাটা ফুলে উঠল। এই মুহূর্তে মিঠু নামক প্রাণীকে তার 4তলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। এরপর জেল হলে হোক, অন্তত সেখানে মনোযোগ দিয়ে পড়তে পারবে। এতটা হাইপার হওয়ার কথা ছিল না তরির। একটা ইকুয়েশন কিছুতেই মাথায় ঢুকাতে পারছে না। তার মাঝে মিঠুর বিরক্ত করা সহ্য হলো না। সজোরে ধমকে উঠল, সারাদিন কিসের ফোন? এই তো লেখাপড়া নেই, ডাকবো বাবাকে? বাবা পাশ দিয়েই যাচ্ছিলেন। তরির উচ্চস্বর শুনে দরজায় দাঁড়ালেন। মিঠু তার চমদুত দেখে কুঁকড়ে গেল। বাবা প্রতিদিন ধরেন না, একদিন ধরতে পারলে হাড় মাংস এক করে ফেলেন। ঢোক গিলল মিঠু। বাবা ধারালো নজর নিক্ষেপ করলেন, অত্যন্ত গম্ভীর গলায় শুধালেন, তোর পড়ালেখার কি হয়েছে? মিঠু ভয়ে জবাব দিতে পারল না। কি বলবে সে? আমি সারাদিন আড্ডাবাজি করে পড়ালেখা লাটে উঠিয়েছি, এটা বলবে? বাবা আবারও একই প্রশ্ন করলেন। এবারও নিশ্চুপ মিঠু। আচমকা তার বাঁ গাল জ্বলে উঠল, কানা তালা লেগে গেল। সজোরে শব্দ শুনে তরি বাবা ভাই দুজনের দিকেই তাকালো। চোখ দুটো জ্বলে উঠল তার। ব্যথাতুর চোখে মিঠুর দিকে তাকালো। একটু আগের ক্ষোভ পানি হয়ে গেল। বাবা কষে থাপ্পড় মারলেন মিঠুর গালে। বাজখাই গলায় বললেন, পড়াশোনা না করলে কাল থেকে তোর খাওয়া দাওয়া টাকা সব বন্ধ। কি পেয়েছিস তুই? টাকা কি গাছে ধরে? গাছ থেকে ছিললাম আর তোদের পেছনে খরচ করলাম। বাবা আর দাঁড়ালেন না, চলে গেলেন। ইকুয়েশন গোল্লাই যাক। তরি ঘড়ি করে উঠে এলো। মিঠুর গালে হাত বুলিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, ইস, খুব বেশি লেগেছে না? মিঠু তীক্ষ্ণ চোখে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, কথা বলল না। তরির ফোন বাড়িয়ে বলল, নে ধর। বেহায়া মিঠুর সকল রাগ ব্যথা ভয় ফিকে হয়ে গেল। সব ভুলে এক থাবায় ফোন নিয়ে নিল। যেতে যেতেই বিদ্রুপ করে বলে গেল,
সব দরদ শুধু মেয়েদের জন্য, আর আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই আমার জন্য দরদ নেই। এসব আলগা দরদ দেখালে ইচ্ছে করে কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে থাকি। নিঃশব্দে হাসল তরি। এই ভাইটা তাকে সামনাসামনি যতটা হিংসে করে, আড়ালে তার চেয়েও বেশি ভালোবাসে। সে অনেকটা বেপরোয়া থাকতে চায়, নিজের মর্জি মাফিক সব কিছু না হলে অশান্ত হয়ে পড়ে। তার রাগ অভিমান ক্ষণিকের জন্য। এখন আর পড়ায় মন বসবে না। বই গুছিয়ে উঠে পড়ল তরি। বৈঠকখানায় গিয়ে দেখল ওরু আগে আগেই বাবার কোল দখল করে নিয়েছে। ছোট ছোট হাত দুটো বাবার গলা পেঁচিয়ে সারা মুখে অগণিত চুমু খাচ্ছে, যেন বহু বছর পর বাবাকে দেখল। অথচ সকালেই বাবা বেরিয়েছেন। মিঠু দরজা ধরে বেরিয়ে যাচ্ছে দেখে পেছন থেকে ডেকে উঠল তরি। কোথায় যাচ্ছিস? সন্ধ্যা থেকে রামির জ্বর, তার কাজে যাচ্ছি। তরি চিন্তিত স্বরে বলল। কি বলিস, চল আমিও যাব। ওরু বাবার কোল থেকে নেমে পড়ল, বায়না ধরল সেও যাবে। অতপর 3 ভাই বোন 3 তলায় নামলো। আয়েশা আন্টি বসে বসে জলপট্টি দিচ্ছেন রামির কপালে। পাশেই কপালে ভাঁজ ফেলে ঔষধ চেক করছে মাহমুদ। তরিদের দেখে দাঁড়িয়ে পড়ল। রামির পাশে বসার জায়গা করে দূরে দাঁড়ালো। চঞ্চল স্বভাবের ছেলেটাকে এক নজর দেখল তরি। কয়েক ঘন্টার ব্যবধানে তার চেহারায় মলিনতার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। চোখ দুটো খাদে নেমে আছে। নরম হাতে রামির কপালে গালে হাত রেখে জ্বর দেখল। চিন্তিত গলায় বলল, ওর তো অনেক জ্বর, কিছু খেয়েছে? আয়েশা সুলতানা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কিছুই খেতে চাচ্ছে না, মাত্রই স্যুপ বানিয়ে আনলাম, না খেয়ে ওষুধ খাবে কিভাবে? আপনাকে ক্লান্ত দেখাচ্ছে আন্টি, আপনি কিছুক্ষণ আরাম করুন, আমি খাইয়ে দিচ্ছি। বাধা দিলেন আয়েশা সুলতানা। তুমি বসো তো, আমি খাওয়াতে পারবো। তরি জোরপূর্বক স্যুপ হাতে নিল। অল্প অল্প ফু দিয়ে রামির সামনে ধরল। সে গিলতে গিয়ে চোখ মুখ কুচকে নিচ্ছে। স্যুপ শেষ করে ঔষধ চাইল। মাহমুদ সামনে ঔষধের বাক্স রাখল। তরির পিছনে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে কোনটা কোনটা খাওয়াতে হবে। জমে রইল তরি, ঘাড় নাড়ানোর সাহস পেল না। অথচ মাহমুদ স্বাভাবিক দূরত্বে দাঁড়িয়েছে। তরির মনে হলো তার একেবারে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। সে নড়াচড়া করলেই কিছু একটা ঘটে যাবে। রামিকে ঔষধ দিয়ে আর দাঁড়ালো না, দ্রুত বাসায় চলে এলো। দুপুরে তেজি সূর্য তার উত্তাপ ছড়াতে ব্যস্ত। ঘামে জড়সড় শরীর। লাইব্রেরির থেকে কিছু একাডেমিক বই নিয়ে বের হলো তরি। এই ছোটখাটো লাইব্রেরি বাবার পরিচিত। বাবার কথা বলে বইপত্র নিয়ে যায় তরি। তিনি সময় করে বিল পরিশোধ করেন। লাইব্রেরিটা মাহমুদের কলেজের রাস্তায়। রিকশা করে বাসায় ফিরছিল মাহমুদ। পথিমধ্যেই তরির মতো কাউকে দেখে রিকশা থেকে নেমে পড়ল। একটু কাছে এসেই নিশ্চিত হলো এটা তরি। হাতে কয়েকটা বই, কাঁধে ব্যাগ, লম্বা কদমে এগিয়ে এলো সে। তরি? চমকে পিছনে তাকালো তরি। মাহমুদ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, বই কিনতে এসেছেন? জি। ছোট করে উত্তর দিল তরি। মাহমুদ বলল, চলুন আপনাকে রিক্সা ডেকে দেই। মাহমুদ নিশ্চয়ই নিজের চড়া রিকশায় তাকে যেতে বলে নিজে রিকশার জন্য দাঁড়িয়ে থাকবে। কি দরকার? তরি বলল, অল্প একটু পথ বাকি, এখান থেকে তো বাসা কাছেই, আমি যেতে পারবো। সামনে এগিয়ে গেল তরি। মাহমুদ দ্বিরুক্তি করল না। তরিকে এভাবে রাস্তায় ফেলে সে রিকশা নিয়ে চলে যাবে, এটা সমীচীন দেখায় না। রিকশার ভাড়া মিটিয়ে তরির পাশাপাশি কদম ফেলল। বইগুলো আমার হাতে দিন। তরি? আমি নিতে পারবো। মাহমুদ বইগুলো জোরপূর্বক টেনে নিল। হাঁটতে হাঁটতেই নিঃসংকোচে নরম স্বরে বলল, এই ভারী বই নিতে কষ্ট হবে আপনার। জানালার পর্দা দুহাতে মেলে দিতে কয়েক টুকরো নরম আলো হুড়মুড়িয়ে রঙিন কার্পেট দখল করে নিল। ভাঙা ভাঙা রোদ পড়ল তরির উজ্জ্বল চেহারায়। চোখজোড়া আবেশে নিভে গেল। আজ বৃষ্টির কোনো চিহ্ন নেই। ঝলমল করা রোদ উঠেছে আকাশে। দুহাত উঁচু করে অবাধ্য চুলগুলো হাত খোপায় আটকে নিয়ে পিছু ফিরে এক নজর তাকিয়ে দেখল তরি। ছোট্ট ওরও ঘুমিয়ে আছে উপুর হয়ে। মুখের অর্ধভাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কুচকুচে কালো পাপড়ি স্থির হয়ে আছে। গোলাপি রঙের নরম ঠোঁটজোড়া ঈষৎ ফুলিয়ে রেখে ঘুমুচ্ছে। সারা রাত তরির উপর হাত পা তুলেই সে ঘুমাবে। ওরুকে দেখলেই তরির বড্ড মায়া মায়া লাগে। জড়িয়ে আদর করতে ইচ্ছে হয়। এমন একটা পরীর মতো বোন আল্লাহ তাকে দিয়েছে ভেবে মনে মনে শুকরিয়া জ্ঞাপন করে। এগিয়ে এলো তরি। ওরুর কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে ডাকলো, ওরু টিয়া পাখি উঠবে না? নড়ে চড়ে
ভেতরে পাশ ফিরে শুলো অরু। তার এখন ওঠার কোনো ইচ্ছে নেই, আরেকটু আরাম করে ঘুমাবে বলে তরির বালিশ আঁকড়ে ধরল। তরি মিটিমিটি হেসে পায়ের তালুতে সুরসুরি দিতেই লাফ দিয়ে উঠল অরু। তার ভীষণ সুরসুরি, গাল ফুলিয়ে টুকটুক করে তাকিয়ে থাকলো। ঘাড়ের দুপাশে দুটো লম্বা বিনুনি উকি দিচ্ছে। হাই তুলে আরামোরা ভাঙল। ক্ষীণ সময় পর ঘুমের রেশ হালকা কেটে যেতেই চোখ বুজে হাসল অরু। অতপর তরির উপর ঝাঁপিয়ে পড়ে সুরসুরি দিতে লাগলো। সংকুচিত হলো তরি, হাসতে হাসতে খাটের এক কোণে গিয়ে পড়ল। অরুর খিলখিল হাসিতে মেতে উঠল পুরো বাড়ি। দুই বোনের সকাল হলো আনন্দে। অরুকে ব্রাশ করিয়ে খাবার টেবিলে নিয়ে গেল তরি। সে বাবা মায়ের সাথে আগেই নাস্তা সেরে নিয়েছে। অরু নজর বুলিয়ে দেখল কোথাও মিঠু নেই। সে এখনো ঘুমোচ্ছে? তার ঘুম ভেঙে গিয়েছে। ভাইয়া কোন সাহসে এতক্ষণ ঘুমাবে? তরিকে টানতে টানতে নিয়ে গেল মিঠুর ঘরে। খাটের একপাশে ছোট ছোট পা দুটো গুটিয়ে বসলো। চেঁচিয়েও কোনো লাভ হলো না, উঠল না মিঠু। তাকে সুরসুরি দিয়েও লাভ নেই। দুষ্টু অরু মিঠুর কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে উঠল, ইয়াক, তোমার মুখ দিয়ে লালা পড়ছে ভাইয়া, আমার বমি আসছে, মুখ থেকে কতটা দুর্গন্ধ ছড়াচ্ছে। মিঠুর ঘুম হালকা হয়ে এসেছে। অবচেতন মনে ঠোঁটের পাশে হাত ঘুরিয়ে ঠোঁট মুছে নিল। অল্প স্বল্প চোখ মেলে হাত সামনে এনে দেখল সত্যিই কি তার মুখ থেকে লালা গড়াচ্ছে। তা দেখে তরি মুখ চেপে হাসলেও অরু খিলখিল করে হেসে উঠল। পেটে হাত চেপে বলল, বোকা বানিয়েছি তোমায়। মিঠু রেগে গেল। ছট করে উঠে বসে দুহাতে অরুর গলা চেপে ধরল। অরুর বাচ্চা, আজ তোকে মেরে পচা ডোবায় ফেলে আসবো। হাসি থামছেই না অরুর। মিঠু আলতো হাতে ধরেছে বিধায় একটুও ব্যথা পাচ্ছে না সে। উল্টে বলল, বোকা মিঠু, বোকা মিঠু, আমি অরু। অরুর কি বাচ্চা আছে? মিঠু হেসে ফেলল। অরুকে চাপটে ধরে বলল, বলেছিলি না আমার মুখে দুর্গন্ধ? লালা গড়াচ্ছে, এখন এই দুর্গন্ধ মুখেই তোর গালে চুমু দেবো। মিঠু দেরি না করে পরপর দুটো চুমু দিয়েও ফেলল। অরুর চোখে বেয়ে জল গড়াতে দেরি হলো না। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। বর্ষার মতো জলে টইটম্বুর চোখ। তার পরীর মতো গাল দুটো নির্ঘাত নষ্ট হয়ে গিয়েছে। কেঁদে বুক ভাসালো সে। মিঠু তাকে ছেড়ে দিতেই খাট থেকে নেমে গেল। গাল ঘষতে ঘষতে দরজা পর্যন্ত গিয়ে থামল। মিঠু করুণ গলায় বলল, চালা করু আমায় বোকা বানালো। কান্না চোখে খিলখিল করে হেসে ফেলল অরু। শান্ত ঘরটি ঝুমঝুম করে উঠল তার হাসির শব্দে। আচমকা অরুকে এভাবে হাসতে দেখে তরি মিঠু দুজনেই হেসে ফেলল। অরু ভীষণ দুষ্টু, নাটক করতে বেশ পারদর্শী। মুহূর্তেই মিঠুকে বিপদে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তার একমাত্র অস্ত্র চোখের পানি। বাবার সামনে দুফোঁটা ছড়িয়েছে তো মিঠুর কপালে দুঃখ নামে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কম বেশি সবাই বাড়িতে উপস্থিত। পুরো সপ্তাহের সবগুলো জামা কাপড় জমে আছে। মাকে রান্নাঘরে দেখে তরি খুঁজে খুঁজে সবার জামা কাপড় নিল কাচতে। সবচেয়ে বেশি ময়লা কাপড় পাওয়া গেল মিঠুর ঘরে। নোংরাভাবে থাকতে সে এক্সপার্ট। জামা কাপড় শুকাতে দিয়ে একবার রামিকে দেখে আসবে। আকস্মিক ঝড়ের কবলে পড়ে ছেলেটা একেবারে শান্ত হয়ে গিয়েছে। সারা দিনই চোখ মুখ মলিন থাকে। দুর্বল শরীর নিয়ে বেশিক্ষণ হাঁটাচলা করতে পারে না। একটু পরপরই বিছানায় গা এলিয়ে দেয়। এখন আর তাদের ঘরেও আসে না। আগে তার আড্ডা ছিল মিঠুর ঘরে, এখন মিঠুর আড্ডা রামির ঘরে। জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে উঠল তরি। ঘেমে নিয়ে একাকার শরীর। কপালের পাশ ঘেঁষে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ে গলার হাড় স্পর্শ করল। কোমরে শক্ত করে ওড়না বাঁধা। লম্বা দড়ির এক পাশ থেকে জামা কাপড় মেলে দেওয়া শুরু করলো। মাহমুদ মাত্রই ছাদে এলো। তার হাতেও এক বালতি কাপড়। মায়ের কাছ থেকে ধোয়া জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে এলো। ছুটির দিনে যতটুকু পারে মাকে সাহায্য করার চেষ্টা করে। তার বড় ভাই তো রান্নাও করতে জানে। ছুটির দিনে মাকে রান্নায় সাহায্য করত। ছাদের সবগুলো দড়ি তড়ি একাই জামা কাপড় দিয়ে দখল করে নিল। মাহমুদ নির্ঝঞ্ঝাট নিপাট ভদ্রলোক। ভদ্রলোকদের আবার ঝগড়া করার বিশেষ দোষ থাকে না। গলা ছেড়ে পেলবো কণ্ঠে শুধালো, এক পাশে আমাকে জায়গা দেওয়া যাবে? চমকে পিছনে তাকালো তরি। নির্জন ছাদে খানিকটা ভয় পেয়ে মাহমুদকে দেখেই প্রলম্বিত শ্বাস ছাড়ল। মানুষটা তাকে যখন তখন চমকে দেয়। কখন পিছনে এসে দাঁড়ালো সে বুঝতেই পারল না। একটু তো শব্দ করে আসা উচিত, এতটা নিঃশব্দে চলাফেরা উচিত নয়।
একদম উচিত নয়। মাহমুদের প্রশ্ন ঠিকঠাক বুঝতে না পেরে উল্টে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তরি। মাহমুদ হাতে থাকা বালতি উঁচু করে দেখালো। তরি তড়িঘড়ি করে একটা দড়ি খালি করে দিল। মাহমুদ একটা একটা করে জামা কাপড় ছেড়ে মেলে দিতে লাগলো। তুরি না? খালি বালতি হাতে ফিরতে গিয়েও থেমে গেল তরি। শব্দের উৎস ভেসে এলো পাশের ছাদ থেকে। তরি সরাসরি পাশের ছাদে তাকালো। এমন ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? আমাকে চিনতে পারিসনি নাকি এখন আগের মতো কথা বলতে জড়াতো কাজ করে? তরি লোকটিকে চেনে, চিনবি না কেন? 2-3 বছরে কি কারো চেহারা ভুলে যাওয়া যায়? উনি পাশের বিল্ডিংয়ের জুনায়েদ ভাইয়া। ভালো ছেলে ছিলেন, বাজে ছেলেপেলের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছিলেন। বিধায় বাবা মা বিদেশ পাঠিয়ে দিয়েছেন, এখন হয়তো ছুটিতে বাড়ি এসেছেন। ভ্যাবরা বলায় অপমানিত বোধ করলো তরি। তাকে কোন দিক থেকে ভ্যাবরা মনে হয়? আর চোখে তাকিয়ে দেখলো মাহমুদ তার দিকে তাকিয়ে নেই, আপন মনে কাপড় মেলে দিচ্ছে, মুখে দেখা যাচ্ছে না। তরি ধরে নিল তার অপমানে লোকটি মুখ লুকিয়ে হাসছে। গলা ধরে এলো তার। অপমান নিতে না পেরে রেগে গেল তরি। কঠিন গলায় বলল, একদম আমাকে ভ্যাবরা বলবেন না জুনায়েদ ভাইয়া, বিশ্রী লাগে শুনতেছি। জুনায়েদ হো হো করে হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, কি আশ্চর্য তুরি, তুমি কাঁদছো না? ছোটবেলায় তো ছ্যাঁচ কান্দুনি ছিলে, একটু কিছু বললেই ফ্যাঁচ করে কেঁদে ফেলতে। এবার প্রচন্ড বিরক্ত দেখালো তরিকে। জুনায়েদের কথার জবাব দিল না। মানুষের ছোটবেলা আর বড়বেলা কি এক নাকি? জুনায়েদ তরির পিছনে দাঁড়ানো মাহমুদকে ইঙ্গিত করে বলল, তোমার পেছনে উনি কে তুরি? তরি এক পলক তাকালো নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মাহমুদের দিকে। অতঃপর কণ্ঠস্বর খাটো করে জবাব দিল, ভাড়াটিয়া। জুনায়েদ হাত উঁচিয়ে হাই হ্যালো করলো। মাহমুদও জবাব দিল। জুনায়েদ নেমে যেতেই মাহমুদ মিটিমিটি হেসে বলল, আপনি চিজ কাঁদুনে ছিলেন তরি? কিভাবে কাঁদতেন একটু দেখাবেন? তরির রাগের চাপে জড়তা একটু একটু করে চাপা পড়ল। যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করলো। রাগ চেপে বলল, আমি মোটেও চিচকাদুনে ছিলাম না, আপনি না বুঝেই বলছেন। মাহমুদ বুকে হাত গুছিয়ে শটান হয়ে দাঁড়ালো। রগড় করে বলল, তো বুঝিয়ে দিন না তরি। তরি অবাক হয়ে জানতে চাইল, কি বুঝিয়ে দিব? ওই যে যা বোঝানোর কথা। মাহমুদ মিটিমিটি হাসছে। তরি বুঝতে পারল লোকটি তার সাথে মজা করছে। চাপা পড়া লজ্জা আবারও সুরসুর করে তরিকে চাপটে ধরল। চোখের দৃষ্টি এলোমেলো হলো। খানিকটা বিষণ্ণ দেখালো তাকে। ভাগ্যকে আবারও দোষারোপ করলো। তাকেই কেন এমন অস্বস্তিতে পড়তে হয় বারবার? ভাগ্য উল্টে তাকে বিদ্রূপ করে বলল, আমাকে দোষারোপ কেন করছো? দোষটা তোমার। আসলে ওসব তোমার লজ্জা টজ্জা কিছুই নয়, তবে অ্যাটেনশনের শিকার। তরি হতাশ হলো। কেউ তাকে বুঝতে চায় না। লজ্জা পেয়ে কিভাবে অন্যের মনোযোগ আকর্ষণ করা যায় ভেবে পেল না সে। প্রথম দিনে একটা বিব্রতকর কাণ্ড ঘটিয়ে সে কিভাবে স্বাভাবিক থাকবে? আশ্চর্য। ধুর, বলেই দ্রুত পায়ে নেমে গেল তরি। মাহমুদ নিঃশব্দে হাসছে। তার এখন একটু একটু ভালো লাগছে। ওর ছোট ছোট পায়ে কদম ফেলে ছাদে উঠল। ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মাহমুদ এখনো নামেনি। অরুকে দেখে কাছে ডাকলো। অরু তাকে পাত্তা দিল না। মুখ ভেঙচি কেটে তুচ্ছ তাচ্ছিল্য করলো। মাহমুদ ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। সিরিয়াস ভঙ্গিতে বলল, তোমার জন্য একটা গুড নিউজ আছে অরু, শুনলে তুমি চমকে যেতে পারো। এবার বোধহয় মাহমুদ একটুখানি পাত্তা পেল। উৎসুক হয়ে তাকালো অরু। মাহমুদ রগড় করে বলল, তোমাকে বিয়ে দেব ঠিক করেছি। একজন বুড়ো লোক তোমায় দেখে ভীষণ পছন্দ করেছে। অরু রেগে গেল। আমি বুড়ো লোককে কেন বিয়ে করব? আমি বিয়ে করব রাজপুত্রকে, ওই যে ঘোড়ার গাড়ি চড়ে আসে তেমন। মাহমুদ বলল, এই বুড়ো লোকটিও রাজপুত্র, ঘোড়ার গাড়িতে চড়ে তোমায় নিতে আসবে। অরু আরেকটু রাগলো। গাল ফুলিয়ে বলল, আমি কোনো বুড়ো টুড়োকে বিয়ে করব না। কিন্তু আমি তো তোমায় জোর করেই বিয়ে দেব। লোকটা কিন্তু পান খায়, লাল লাল দাঁত থাকবে তার। অরু কেঁদে ফেলল। আমি বুড়ো বিয়ে করব না। মাহমুদ এগিয়ে এলো। অরুর চোখ মুছে দিয়ে বলল, আচ্ছা বিয়ে দেব না বুড়ো লোকের সাথে, কিন্তু একটা শর্ত আছে, আমার সাথে বন্ধুত্ব করতে হবে। মাহমুদের সামান্য শর্তে অরু রাজি হয়ে গেল। সবটা ঠিকঠাকই ছিল। বেশ ভাব জমালো মাহমুদের সাথে। কিন্তু যাওয়ার সময় দরজার ছিটকিনি আটকে দিল। জোরালো গলায় বলল, এবার তোমায় একা একা ভূতে খাবে।
তখন আমায় আর বুড়ো লোকের সাথে বিয়ে দিতে পারবে না। ছোট্ট অরুর দুরন্তপনায় স্তব্ধ হলো মাহমুদ। দরজায় অনবরত আঘাত করার পরও কেউ এলো না। অনিচ্ছাকৃত বসে বসে রৌদ্র স্নান করলো। 1 ঘন্টা পর মিঠুকে নিচে দেখে ডেকে এনে দরজা খুলল।